সবার ঢোকার দরকার নেই। চা খাওয়াবি মা এখন আজকে? মানে আমি খুব খুশি আমার মেয়েটা যেন বেঁচে বাড়িতে কে বলছে? ওই ধরনের কথা বলে। ঘরে এসে বসেছে, ওনার মেয়েও এসে বসে পড়েছে, বারান্দায় ডেকে নিয়ে ওনাকে বলছে একটু সিএম এর সঙ্গে কথা বলো। উনি বলছে না আমি এখন সিএম এর সঙ্গে কথা বলবো না। তারপর চা খেয়ে বেরিয়ে গেছে। তার থেকে আশ্চর্য শুনুন, মেয়েকে আমার এখানে ডেড বডি এনে রেখেছে, আর নির্মল ঘোষ আর সোমনাথ দে আর আমার সঞ্জীব মুখার্জি তিনজন মিলে ডিসি নর্থকে ডেকে নিয়ে এসছে। ডেকে এনে ওই কোনাটার মধ্যে টাকা দিচ্ছে। তখন ওর বাবা বলেছে দেখুন এই যে ব্যাসটা লাগিয়েছেন এটাতে আপনার যার কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্টের পরে মেয়েটা আজকে আমার এখানে এসেছিল, প্লিজ আমার মেয়েকে অপমান করবেন না, ও কারো কাছ থেকে টাকা নিত না। এটা বললে উনি বলছে, আমি তো শুনতে পাচ্ছি না, আমি মেয়ের কাছে বসে রয়েছি। তখন সঞ্জীব ঘোষ হেসে হেসে আমার কানে এসে বলছে, সঞ্জীব মুখার্জি টাকা দিচ্ছে, হেসে হেসে বলছে, কিন্তু কতটা অমানবিক হলে মানুষ এটা হয়। তখন আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, টাকা দিচ্ছে, আজকে আমার মেয়েটাকে ফিরিয়ে দিতে পারবে উনি যে টাকা দিচ্ছে। তখন আমার ঘরে যারা ছিল তারা চিৎকার করে উঠেছে যে এই সরো, ওকে বার করো বার করো, বললে ও চিৎকার করে উঠেছে আমি কে জানো, আমি কে জানো। তখন তিমির বলে একটা ছেলে, এই সন্দীপটা চুপ করো, মারধর খাবে নাকি এখানে, তারপরেও চুপ করেছে। এবং সেই কথাটা যেহেতু আমরা না বলতে পারি, যাতে দুদিন আমাদের চুপ করে, এই কথাটা কাউকে বলবে না, পুলিশ তদন্ত করছে, তাহলে তোমার মেয়ের তদন্ত হবে না, জাস্ট আমরা একদিন চুপ রয়েছি। তারপরে অনেকগুলো ডক্টর আমাদের এখানে এসেছেন, তখন আমি একটা ডক্টর সুবর্ণ স্যার, ওনার কাছে কেঁদে কেঁদে বলে ফেলেছি কথাটা। তখন ইনিও আমাকে বারণ করেছে বলতে, না বলো না, ওরা বলেছে তদন্ত হবে না, তুমি বলো না। কিন্তু আমি বলে ফেলেছি, জানেন স্যার এরকম আমার মেয়ের ডেড বডি এখানে ছিল, সেখানে এসে আমাদের টাকা দিতে চেয়েছে। বললে না উনি বাইরে মিডিয়াতে ওটা বলে ফেলেছেন, কি যেই না বলেছেন অমনি সাথে সাথে আমাদের গোলা থানার আইসি আর সঞ্জীব মুখার্জি চলে এসেছে বাড়িতে রাতেই। তোমরা এটা বলে বলেছো কেন, আর তো তদন্ত হবে না, তোমার মেয়ে কোনো বিচার পাবে না। আইসি বলছে হ্যাঁ, তখন আমার প্রচন্ড জ্বর, আমার ছোটটা আমাকে ধরে বসে আছে, প্রেশার আমার 200 বেশি উঠে গেছে। খবরে দেখো একে বিয়ে করে ট্রান্সফার করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এরকম ভয় দেখিয়ে তাহলে কি করবো আমরা এখন? তোমরা একটা ভিডিও বানাও যে তোমরা এগুলো বলনি, এইগুলো ওখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এখানে সঞ্জীব মুখার্জি একটা ভিডিও বানালো যে আমরা এগুলো বলি, সেই ভিডিও পরে কুণাল ঘোষ প্রচার করলো। কতটা বড় রাজনীতির শিকার আমরা হয়েছিলাম বলুন। ওই সময়টা আপনাদের মানে ভয়ের হোক বা যে কারণে প্রেশারের জন্য ভয়ে রেখেছি, চাপে রেখেছিল, তখন মানে ওই 4 দিন আমরা মিডিয়াতেও কিছু বলতে পারছিলাম না, শুধু বলো যে পুলিশের উপর, মুখ্যমন্ত্রীর উপর আমাদের বিশ্বাস আছে, এটা বলো, আর কিচ্ছু বলো না। আমরা সেটাই বলছিলাম। ওই জায়গাটায় ওরা অনেকটা প্যাসেজ পেয়ে গেছে প্রথম থেকে। যদি এই যে লড়াইটা এখন মানে যেভাবে ভোকালি এখন হয়েছে, ওটা যদি প্রথম থেকে থাকতে, প্রথমে তো আমরা ভয় পেয়েছি, তাদের দোষ নয়, এটা স্বাভাবিক, কোনো সাধারণ মানুষই ভয় পাবে। আমাদের যেমন পলিটিক্স করে অভ্যেস হয়ে গেছে, আমরা তো রাজনীতি জানি, আমরা কাজ জানি আর মেয়েটা পড়াশোনা জানতো, এছাড়া এর বাইরে আমরা কিচ্ছু জানি না। আজকে আমরা যখন কোর্টের ওই সিঁড়িতে পা দিচ্ছি, তখন আমাদের শুধু একটাই জিনিস হচ্ছে, মেয়েটা আজকে অনেক শিক্ষিত হয়েছিল বলে হয়তো আমাদের এটা করতে হচ্ছে। মেয়েটা যদি এত শিক্ষিত না হতো, হয়তো মেয়েটাকে আমরা কাছে থাকতে পারতাম না। না দেখুন, আপনারা তো আপনাদের কর্তব্য পালন করেছেন এবং আপনাদের মেয়ে এত মেরিটোরিয়াস মেয়ে ছিল বলে যে জায়গায় পৌঁছতে পেরেছে। এটা আমাদের সমাজের ব্যর্থতা, যার জন্য আমরা এই জায়গায় এটা আমরা বলবো আর কি। আমাদের সিস্টেম, যে সিস্টেম চলছে তার ব্যর্থতা, আপনাদের কোনো দোষ নেই, আপনার মেয়েরও কোনো দোষ নেই। যেভাবে লড়াকু মেয়ে, আপনারা মানে যত শুনছি, এর আগেও শুনেছি যে বিনা পয়সায় চিকিৎসা করা থেকে শুরু করে, কোভিডের সময় জানেন না মেয়ে আমার এত অ্যাক্টিভ, সারা রাত জেগে প্রেসক্রিপশন করতো অনলাইনে, যেহেতু প্রেসক্রিপশন ভাইরাল হয়েছিল যে তোমার এত